হ্যালো বন্ধুরা, আজকে আমি নেটফ্লিক্সে আসা ব্যাংক আন্ডার সিজ, একটি দুর্দান্ত স্প্যানিশ সিরিজ এর পার্ট 1 এক্সপ্লেন করব। 1981 সালে স্পেনে একটি সেন্ট্রাল ব্যাংকে 11 জন ডাকাত এসেছিল। তারা কেন, কী কারণেই বা এই ব্যাংকে ডাকাতি করলো, এর পেছনে কি কোনো রাজনৈতিক কারণ আছে কিনা, এবং ব্যাংক ডাকাতি করে কি তারা সফল হয়েছিল নাকি ধরা পড়ে গিয়েছিল, তা জানতে হলে সম্পূর্ণ সিরিজটি দেখুন। ওকে, তাহলে চলে আসি মূল আলোচনায়। এই সিরিজের প্রথমেই দেখা যায় শহরের সবচেয়ে বড় সেন্ট্রাল ব্যাংক এর সামনে একজন লোক দাঁড়িয়ে আছে। এই লোকটি এই গল্পের মাস্টার মাইন্ড, যার নাম জোসি জুয়ান মার্টিনেজ। একটু পর দেখা যায় তার পাশ দিয়ে একটি মেয়ে হেঁটে যাচ্ছে। এই মেয়েটিকে মনে রাখুন, কারণ এই মেয়েটি এই গ্যাংয়ের ইনফর্মার। তার পরের সিনে দেখা যায় মার্টিনেজ ও তার বন্ধুরা মিলে মোট 11 জন একসাথে ব্যাংকের ভিতর ঢুকতেছে। ব্যাংকে ঢুকেই ফিল্মে স্টাইলে উপরে গুলি চালিয়ে আতঙ্ক তৈরি করলো তারা। এবং এই ডাকাত দলের প্রধান মার্টিনেজ বলল, কেউ জায়গা থেকে উঠবেন না, সবাই সবার জায়গায় বসে পড়ুন। যদি আপনারা আমার কথা মতো সহযোগিতা করেন তাহলে কেউ মারা যাবেন না। পরের সিনে দেখা যায় মুহূর্তের মধ্যেই পুলিশ সেখানে চলে আসে। তখন মার্টিনেজ ও তার এক বন্ধু পুলিশের উপর গুলি চালাতে লাগলো। তখন তারা কিছুক্ষণ গুলি চালিয়ে সেখানে আতঙ্ক সৃষ্টি করে। অন্য সিনে দেখা যায় তরুণ সাংবাদিক এই মেয়েটি আজও চাকরিতে যোগদান করেছে, যার নাম মাইদার। অপর সিনে দেখা যায় সবাই ছুটাছুটি করছে এবং ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স চলে এসেছে। ঠিক তখনই ওই যে প্রথম সিনে মার্টিনেজের সাথে যে মেয়েটিকে দেখা গিয়েছিল, সে টেলিফোন বুথের ভেতর একটি বইয়ের নিচে একটি চিঠি রাখলো এবং নিউজ রুমে ফোন করে বলল সেন্ট্রাল ব্যাংকে ডাকাত দল ঢুকেছে এবং 300 মানুষকে তারা জিম্মি করে রেখেছে। ডাকাতদের কিছু শর্ত আছে, তা একটি চিঠিতে লেখা আছে। এই চিঠিটি আমি সেন্ট্রাল ব্যাংকের পাশে টেলিফোন বুথের ভেতর রেখেছি, আপনি তা দেখে নিন। এই মেয়েটি এই গ্যাংয়ের ইনফর্মার। সে বাহির থেকে পূর্ব প্ল্যান মোতাবেক কাজ করছে। আর নিউজ রুমে ফোন করার কারণ হলো যাতে পুরো দেশ এই বিষয়টা জানতে পারে আর আতঙ্ক সৃষ্টি হয়। তখন রিপোর্টার মেয়েটি, যার নাম মাইদার, সে বার্নি নামক এই ব্যক্তিকে সব ঘটনা খুলে বলে এবং তাকে নিয়ে সেখান থেকে সেন্ট্রাল ব্যাংকের দিকে রওনা হয়। এই বার্নি হলেন এই নিউজের ফটোগ্রাফার। অন্য সিনে দেখা যায় ডাকাত দলের লিডার মার্টিনেজ ও তার এক বন্ধু ব্যাংকের ভোল্ট খুলে সিন্দুক নাম্বার N156 থেকে একটি ফাইল নেয়। এই সিরিজের মূল ঘটনা এই ফাইলটিকে কেন্দ্র করে, যা এই সিরিজের শেষের অংশে জানতে পারবেন। এদিকে রিপোর্টার মাইদার ও বার্নি ঘটনাস্থলে পৌঁছে ওই টেলিফোন বুথের ভেতর চিঠি পেয়ে যায় এবং সেটার ছবি তোলার সময় পুলিশ তাদের দেখে ফেলে এবং তাদেরকে সেখান থেকে নিয়ে যায়। ঠিক তখনই পুলিশ কমিশনার প্যাকো লোপেজ সেখানে চলে আসে এবং তখন অফিসার ইনচার্জ তাকে বলে ডাকাত দল ভেতরে 300 মানুষকে জিম্মি করে ব্যাংক দখল করে ফেলেছে। তখন কমিশনার রিপোর্টার মাইদা ও বার্নিকে দেখতে পায় এবং বলে, তোমরা এখানে কেন? তখন রিপোর্টার মাইদার বলে, ডাকাত দলের একজন আমাদের অফিসে ফোন দিয়ে এই চিঠির তথ্য দেয়, তাই আমরা এখানে চিঠি নিতে এসেছি। এই চিঠিতে ডাকাতদের কিছু ডিমান্ডের কথা লেখা আছে, সেটা পূরণ করলেই তারা জিম্মি করা মানুষদের ছেড়ে দিবে। তখন সেই চিঠি নিয়ে কমিশনার প্রাইম মিনিস্টারের কার্যালয়ে আসে এবং গভর্নরকে ডাকাত দলের বর্তমান অবস্থা ও তাদের ডিমান্ডের চিঠিটি দেখায়। তখন গভর্নর পিএমকে সেই চিঠিটি ফ্যাক্স করে, তারপর ফোনে যোগাযোগ করে। তখন পিএম এর পিএস সেই ফ্যাক্স করা চিঠিটি পিএমকে পড়ে শোনায়। তখন পিএম বলে, জেনারেল ডিরেক্টর ও সিভিল গার্ডকে জরুরি ভিত্তিতে আসতে বলো। অন্য সিনে দেখা যায় কমিশনার ও গভর্নর ঘটনাস্থলে আসে এবং তখন পুলিশ কমিশনার বলে, আমরা ব্যাংকের আশেপাশে অবস্থান করব যাতে ডাকাতদের উপর নজরদারি করতে পারি, তাই আমাদের ওই দিকের একটা অফিসে অবস্থান করতে হবে। তখন তারা ব্যাংকের পাশে একটা অফিসে অবস্থান নেয় এবং পুলিশ কমিশনার ফোনে ডাকাত দলের প্রধান মার্টিনেজের সাথে কথা বলে। কথা বলার সময় তারা সামনে ভয়েস রেকর্ডার রাখে যাতে সব কথা রেকর্ড থাকে। তখন ডাকাত দলের প্রধান মার্টিনেজ বলে, কমিশনার, আশা করি আপনি আমাদের ডিমান্ডের চিঠিটা পেয়েছেন
এবং এটাও আশা করি খুব তাড়াতাড়ি আমাদের ডিমান্ড পূরণ হবে, নইলে অনেক মানুষের প্রাণ যাবে। তখন পুলিশ কমিশনার প্যাকো লোপেজ বলে, শর্ত পূরণের আগে তোমার কিছু লোকদের ছাড়তে হবে, যেমন বুড়ো লোক, বৃদ্ধ মহিলা ও যাদের হার্টে প্রবলেম আছে এমন লোকদের তোমাকে ছেড়ে দিতে হবে। তখন মার্টিনেজ বলে, ওকে, তবে এর বিনিময়ে তুমি আমাদের জন্য কিছু খাবার ও সিগারেট পাঠাবে, আর হ্যাঁ, একটি অ্যাম্বুলেন্সও পাঠাবে। আর এইসব জিনিস রেড ক্রিসেন্টের লোকদের দিয়ে পাঠাবে, মনে থাকে যেন, কোনো রকম চালাকি করা যাবে না। এই কথা বলে ডাকাত দলের লিডার মার্টিনেজ ফোন রেখে দেয়। এই সিনে দেখা যায় মার্টিনেজ পুলিশ কমিশনারের কথা মতো কিছু লোকদের বাছাই করে ব্যাংকের বাইরে পাঠানোর জন্য। আর তখন একজন ছেলেকে দাঁড় করিয়ে তার পায়ে একটি গুলি করে। আর এই গুলি করার কারণ ছিল যাতে পুলিশের মধ্যে আতঙ্ক ও ভয় জাগাতে পারে, তাই মার্টিনেজ এই কাজটি করেছিল। এইদিকে আবার রিপোর্টার মাইদার ও বার্নি ঘটনাস্থলের পাশের বিল্ডিংয়ে অবস্থান করছে, যাতে তারা ডাকাতদের ছবি তুলতে পারে। অন্যদিকে দেখা যায় বাহিরে তো মার্টিনেজের কথা মতো পুলিশ কমিশনার রেড ক্রিসেন্টের লোক দিয়ে অ্যাম্বুলেন্স, খাবার ও সিগারেট পাঠিয়েছে। তখন তারা একে একে লোকদের সিরিয়ালে দাঁড় করিয়ে প্রথমে মার্টিনেজ একজন ব্যাংক কর্মকর্তাকে জিম্মি করে ব্যাংক থেকে বের হয়। তারপর একে একে 25 জন মানুষ ব্যাংক থেকে বের হতে থাকে। তারপর রেড ক্রিসেন্টের লোকজন একে একে খাবার ও সিগারেটগুলি ভেতরে নিয়ে যায়। ঠিক তখনই পাশের বিল্ডিং থেকে পুলিশ কমিশনার দূরবীন দিয়ে মার্টিনেজকে দেখছিল। এরপর সব কাজ শেষ হলে মার্টিনেজ আবার ব্যাংকের ভেতর চলে যায়। এইদিকে পুলিশ কমিশনারের সাথে দেখা করতে সিভিল গার্ডের জেনারেল চলে আসলো। তখন সে কমিশনারের কাছ থেকে ঘটনার বর্ণনা শুনল। তখন গভর্নর জেনারেলকে মার্টিনেজের সাথে কমিশনারের কথোপকথনের রেকর্ডটি শোনায়। তখন সেই রেকর্ড শুনে সিভিল গার্ডের জেনারেল ধারণা করে এই ঘটনার পেছনে কে থাকতে পারে। অন্য সিনে দেখা যায় মাইদার ও বার্নি চলে আসলো তাদের নিউজ রুমে, মানে তাদের অফিসে। তখন তাদের লেডি বস জিজ্ঞেস করলো, তোমরা কোথায় ছিলে সারাদিন? তখন বার্নি বলল, আমরা মার্টিনেজের ছবি তুলে নিয়ে আসছি, এবার নিউজ করব। এই সিনে দেখা যায় প্রাইম মিনিস্টার ও অফিসার জেনারেল এই ঘটনা সম্পর্কে কথা বলছে। তখন প্রাইম মিনিস্টারের পিএস এসে বলল, সিভিল গার্ডের জেনারেল ডাকাত দলের প্রধানের ভয়েস রেকর্ড শুনে তাকে চিনতে পেরেছে। তখন সেই কথা শুনে প্রাইম মিনিস্টার অফিসার জেনারেলকে বলে, আপনি এক্ষুনি বার্সেলোনায় চলে যান, ওখানে গিয়ে সেন্ট্রাল ব্যাংকের অবস্থা বুঝে যা যা করা দরকার তা করেন। তখন অফিসার জেনারেল সেখান থেকে বিদায় নিয়ে চলে আসে। সিরিজের এন্ড অব দ্য সিনে দেখা যায় ডাকাত দলের প্রধান মার্টিনেজ ও তার বন্ধুরা ব্যাংকের ভল্ট খুলে সব টাকা একসাথে করছে। তারা টাকা দেখে খুব খুশি। অন্যদিকে তার দুই সহযোগী ব্যাংক থেকে বের হওয়ার জন্য দেয়াল ভাঙছে। কিন্তু এখন প্রশ্ন হলো, তারা কি সত্যি ব্যাংক থেকে টাকাগুলো নিয়ে বের হতে পারবে নাকি ধরা পড়ে যাবে? সেই প্রশ্নের উত্তর পেতে এই সিরিজের দ্বিতীয় পর্বের জন্য অপেক্ষা করতে হবে। আজ বিদায় নিচ্ছি, দেখা হবে দ্বিতীয় পর্বে। ততক্ষণ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।